দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। কবির এই আরতি আজ অরণ্যে রোদনে পরিণত হয়েছে। বৃক্ষ আমাদের এক নীরব বন্ধু, অকৃপণ তার দান। সেই বৃক্ষকেই মানুষ তার অজ্ঞতার কারণে, অসচেতনতার কারণে নির্দ্বিধায় কেটে আজ বন উজাড় করে দিয়ে চলেছে। যে গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, মানুষ তাকেই অকৃতজ্ঞের মতো কুঠার দিয়ে আঘাত করে। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রেও এইরকম অকৃতজ্ঞতার ঘটনা দেখতে পাওয়া যায়। তড়িৎচুম্বকীয় আবেশ কি সেটা তো এখন তোমরা জানো, যার জন্য কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত আবিষ্ট তড়িৎচালক বলের প্রভাবে পরিবাহীতে তৈরি হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। কিন্তু এই আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রাও অকৃতজ্ঞের মতো যে তড়িৎচালক বলের থেকে তৈরি হয় সেই সৃষ্টির কারণকেই বাধা দেয়। বিজ্ঞানী লেঞ্জ প্রথম এই সংক্রান্ত একটা সূত্র দেন, যা লেঞ্জের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে প্রবাহ আবিষ্ট হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয়। এই কারণেই তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রের গাণিতিক রূপ হয় E = −del∅del t, যেখানে মাইনাস সাইন আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করে। এই লেঞ্জের সূত্রটি আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেই কথাই বলে। বলরেখার ধারণা ব্যবহার করে এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ের ঘটনা সহজেই ব্যাখ্যা করা যায়। তোমরা তো জানো, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি বামাবর্তী অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে হয়, তাহলে কুণ্ডলীর সেই প্রান্তে উত্তর মেরু তৈরি হয়। আর প্রবাহ মাত্রা ঘড়ির কাঁটার দিকে মানে দক্ষিণাবর্তী হলে কুণ্ডলীর সেই প্রান্ত দক্ষিণ মেরুর মতো আচরণ করে। ধরো কোনো দণ্ডচুম্বকের উত্তর মেরুকে তার সামনে রাখা বদ্ধ কুণ্ডলীর দিকে সরানো হচ্ছে, তাহলে দেখো কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করা বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সের পরিমাণও বাড়ছে। এই আবেশের দরুন কুণ্ডলীতে প্রবাহ মাত্রা আবিষ্ট হবে, অর্থাৎ লেঞ্জের সূত্রানুযায়ী আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে তৈরি বলরেখার সংখ্যাকে কমাতে চাইবে, মানে আবিষ্ট প্রবাহ বিপরীতমুখী বলরেখা সৃষ্টি করবে। তাহলে কুণ্ডলীতে রাইট হ্যান্ড থাম্ব রুল কাজে লাগিয়ে সহজেই বলতে পারি দণ্ডচুম্বকের অবস্থানের সাপেক্ষে কুণ্ডলীর উপরের এই প্রান্তটিতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে বামাবর্তী, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং তলটিতে উত্তর মেরু তৈরি হবে এবং এই আবিষ্ট উত্তর মেরু দ্বারা দণ্ডচুম্বকটি বিকর্ষিত হওয়ার জন্য চুম্বকটি আর কুণ্ডলীর দিকে এগোতে পারে না। আবার উত্তর মেরু যদি কুণ্ডলী থেকে দূরে সরে যায়, তাহলে দেখো কুণ্ডলীর মধ্যে দিয়ে পাস করা বলরেখার সংখ্যা কমে যায়। ফলে এবার আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ দণ্ডচুম্বকের সাপেক্ষে হবে ঘড়ির কাঁটার দিকে। সুতরাং কুণ্ডলীর এই প্রান্তে দক্ষিণ মেরু তৈরি হলে তবেই কুণ্ডলীতে সমমুখী বলরেখা সৃষ্টি হবে, যার জন্য কুণ্ডলীর বলরেখার সংখ্যা হ্রাসের সম্ভাবনাও কমে যাবে। ধরো কুণ্ডলীর কাছাকাছি রাখা একটা দণ্ডচুম্বকের উপর কুণ্ডলীর দিক বরাবর খুব সামান্য একটি টোকা দিলে, এবার যদি লেঞ্জের সূত্র না মেনে কুণ্ডলীর সামনের প্রান্তে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের পরিবর্তে ক্লকওয়াইজ কারেন্ট সৃষ্টি হয়, তাহলে বলতে পারি কুণ্ডলীর এই তলটিতে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। তার মানে দণ্ডচুম্বকটা এবার কুণ্ডলী দ্বারা বিকর্ষিত হওয়ার পরিবর্তে আকর্ষিত হবে, আর এই আকর্ষণের জন্যই দণ্ডচুম্বকটা খুব দ্রুত ত্বরণ সহ কুণ্ডলীর দিকে এগিয়ে যাবে, যার অর্থ হলো দণ্ডচুম্বকের গতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রার মানও বাড়বে। কিন্তু লক্ষ্য করে দেখো, বাইরে থেকে সেইভাবে কোনো কাজ করলাম না, তা সত্ত্বেও দণ্ডচুম্বকের গতিশক্তি বা বর্তনীতে আবিষ্ট প্রবাহ মাত্রা দুটোই ক্রমাগত বেড়ে চলেছে। কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী তো তা অসম্ভব।
সুতরাং বলতে পারি লেঞ্জের সূত্র না মানলে শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হবে। সুতরাং দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কুণ্ডলীর কাছে নিয়ে আসলে কুণ্ডলীর সামনের প্রান্তে অবশ্যই উত্তর মেরুই তৈরি হবে। তার মানে এদের মধ্যে বিকর্ষণের জন্য দণ্ডচুম্বকের উত্তর মেরুটা কুণ্ডলীর দিকে এগোনোর পরিবর্তে পিছনের দিকে সরে আসবে। তবে তাদের মধ্যবর্তী এই বিকর্ষণ বলকে অতিক্রম করে দণ্ডচুম্বকটার গতি আগের মতো বজায় রাখতে হলে উৎসকে বাইরে থেকে কিছু পরিমাণ কাজ করতে হবে, যে কাজের বিনিময়ে দণ্ডচুম্বকটি পিছনোর পরিবর্তে সামনের দিকে এগোতে পারবে। মানে দণ্ডচুম্বকের গতিশক্তি বৃদ্ধি পাবে, আর এই গতিশক্তি কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে পরিণত হবে। তাহলে আমরা বুঝতেই পারছি লেঞ্জের সূত্র বজায় থাকলে শক্তির সংরক্ষণ সূত্রের সত্যতাও বজায় থাকবে।